সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা বিশ্বের যে প্রান্তে থাকো না কেন, সকল ভাষাভাষী সকল বর্ণের শিক্ষার্থীদের প্রতি থাকলো আমার দোয়া ও আশীর্বাদ। আজকে যে যৌগটা নিয়ে আলোচনা করব সেটা অর্গানিক কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। সে কম্পাউন্ডটার নাম হচ্ছে ফেনল। এই ফেনল সম্পর্কে আলোচনা করব। তো ফেনলের গাঠনিক সংকেতটা হচ্ছে এ ধরনের। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের সঙ্গে হাইড্রোক্সিল মূলকটা আছে। এটাকে আমরা সংক্ষিপ্ত এভাবেও লিখি, বেনজিনের একটা হাইড্রোজেনকে অপসারণ করে ওএইচ মূলকটা আসছে। ঠিক তেমনি অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরাই যখন একটা ওএইচ আসবে তখন এটাকে বলি আমরা অ্যালকোহল। অর্থাৎ এই হাইড্রোক্সিল গ্রুপটা অ্যালকোহলিক গ্রুপ। কারণ এই অ্যালকোহলিক গ্রুপে হাইড্রোক্সিল গ্রুপটা নিরপেক্ষ, নয় অ্যাসিড নয় ক্ষার। কিন্তু এই হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট ইন অ্যারাইল বা অ্যারোমেটিকের মধ্যে যখন থাকবে, দেন ইট ইজ ফিনোলিক হাইড্রোক্সিল গ্রুপ and it is acidic in nature. তাহলে আমরা যখন এই হাইড্রোক্সিল গ্রুপ অ্যারোমেটিকের সঙ্গে দেখব, সেটা কিন্তু নিরপেক্ষ না, সেটা অ্যাসিডিক নেচার। এবং এই ফেনলের আরেকটা নাম আছে, সেটা হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড তোমরা জানো যে কার্বলিক অ্যাসিডকে আমরা সর্প বা সাপ তাড়ানোর কাজে ব্যবহার করি। যারা সুন্দরবনে গভীর অরণ্যে বা খুব ঝাঁপের মধ্যে যারা সেনাবাহিনী বা কোনো দস্যুরা যখন তারা জঙ্গলের মধ্যে হাঁটে, তখন এই সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মাদুলিতে এই কার্বলিক অ্যাসিড বহন করে, তাবিজের মতো বহন করে। তাতে হয় কি, এই কার্বলিক অ্যাসিডের যে গন্ধটা, অর্থাৎ এটা ভোলাটাইল ইন নেচার, এই তীব্রতার জন্য সাপজাতীয় প্রাণীগুলো, সর্পজাতীয় প্রাণীগুলো, এরা তাদের গায়ে একটা এর উপস্থিতি টের পায়, তখন তারা গতিপথ পরিবর্তন করে। এই জন্য জঙ্গলে যারা বনদস্যুরা তারা জঙ্গলের মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারে। অর্থাৎ এই কার্বলিক অ্যাসিডকে সাপ তাড়ানোর কাজে আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি। অনেকে বাড়িতে বোতলের মধ্যে এই কার্বলিক অ্যাসিড রেখে দিয়ে মুখ খোলা রাখা অবস্থা রাখলে বাড়িতে সাপ তার গন্ধ টের পায়, তার গতিপথ পরিবর্তন করে। সাপ মারা যায় এরকম কোনো কথা না। তো যাই হোক, এর কমার্শিয়াল আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। তো তাহলে যে জিনিসটা আমরা দেখতেছি, হাইড্রোক্সিল মূলক when present in alkyl group, then it will be alcoholic group, aliphatic alcoholic group. Hydroxyl group when present in aliphatic compound, then it will be alcoholic, and alcohols are neutral. But hydroxyl group when present in aromatic compound, phenyl aryl, then it will be acidic in nature. As for example, আমরা দেখতেছি ফেনল এর অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। তো এটা কেন? হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার? কারণ অ্যারোমেটিকের সঙ্গে হাইড্রোক্সিল গ্রুপ উপস্থিত থাকলে তার অর্থ এবং প্যারা পজিশনে তার আগমনকারী গ্রুপকে স্থান দেয়। অর্থাৎ ওই জায়গাগুলোতে
ঋণাত্মক হয়। ঋণাত্মক হওয়াতে ধনাত্মক জাতীয় জিনিস অর্থাৎ যারা ইলেকট্রনকে ভালোবাসবে অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া ওই সমস্ত জায়গায় ঘটায়। কোথায়? অর্থ এবং প্যারা। অর্থ প্যারা কোনটা? 1 2 1 6 আর 1 4 স্থানে অর্থ প্যারা জায়গাতে তাদের কেন্দ্র ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। এই জন্য এই ফেনলকে অ্যাসিডিকের নেচার ধরা হয়। তাছাড়াও ফেনলের রেজোনেন্স গঠনে আমরা দেখব একটি হাইড্রোজেন প্রোটন হিসাবে দান করে অর্থাৎ প্রোটন দাতা এবং নিজে হয়ে যায় ফিনক্সাইড। এই জন্য এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ উৎপন্ন করে। এই সমস্ত দৃষ্টিতে ফেনল অ্যাসিডিকের নেচার। তো আমরা এর গঠন প্রকৃতিতে দেখলে বুঝতে পারবো যে অর্থ এবং প্যারা পজিশনে এর আগমনকারী গ্রুপকে ওই জায়গায় বসতে বলবে কেন। আমরা তার রিজোনেন্স গঠনটা দেখি। বেনজিন চক্রের মধ্যে এই অ্যারোমেটিক বা বেনজিন চক্রের মধ্যে এই হাইড্রোক্সিল গ্রুপ এই অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন এ শেয়ার করছে, 2টি ইলেকট্রন, আর 2 জোড়া 2 লন পেয়ার অফ ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য আছে অক্সিজেনের মধ্যে। তাহলে এই এরা ইলেকট্রন ডোনেটিং অর্থাৎ পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন ডোনেট করবে, দান করবে, যেহেতু ইলেকট্রন ডেন্সিটি অফ অক্সিজেন ইজ লার্জ। এ কথার মানে হলো এই those are ortho para directing groups, they are rich of electron, they have tendency to donate electron of the benzene ring, that is aromatic ring, that is phenyl ring, so that এই এখানকার কার্বন এখানে তখন এই বন্ধন ভেঙে যায়, পার্শ্ববর্তী কারণে ইলেকট্রন শিফট করা, তখন এর গঠনটা হয়ে যায়, এই রিজোনেন্সটা হয়ে যায়, এখানে দ্বিবন্ধন হয়ে গেল, এই তখন দান করলো, দাতা হয়ে গেল, আর এখানে এই ইলেকট্রন খুলে গেল, নেগেটিভ চার্জ হইল, এখানে দ্বিবন্ধন আছে, এটা উভমুখী, অর্থাৎ ইলেকট্রন আবার উইথড্র করলে আবার এটা চলে আসবে। তাহলে এই জায়গাটা ঋণাত্মক হইল, এটা যদি 1 নম্বর গঠন দিই, এটা 2 নম্বর গঠন। এখন এই কার্বন এখানে ইলেকট্রন দুটো রাখতে চাবে না, কারণ এখানে এই কার্বনের ইলেকট্রনে রিচ হয়ে গেছে, তখন পার্শ্ববর্তী কার্বনের কাছে সে চাপ সৃষ্টি করবে, দ্বিবন্ধন করতে চাবে। ওই সময়ে আবার এই কার্বন এই ইলেকট্রন খুলে যাবে, তখন দ্বিবন্ধন হওয়াতে এখানে পঞ্চম যোজি হয়ে যাবে কার্বন। সুতরাং এটা তখন এইভাবে দাঁড়াবে, এই জায়গাটাতে আবার ইলেকট্রন খুলে গেল, অর্থাৎ এটা নেগেটিভ চার্জ হয়ে গেল, এখানে আছে, এখানে দ্বিবন্ধন তৈরি হলো, আগে থেকে দ্বিবন্ধন হয়ে আছে এখানে, অর্থাৎ এখানে অক্সিজেন ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেহেতু, ইলেকট্রন দাতা। এখন এই ইলেকট্রন তখন আবার পার্শ্ববর্তী কার্বনে ক্রিয়েট করবে, দ্বিবন্ধন তৈরি করার চেষ্টা করবে, তখন আবার এই ইলেকট্রন এখানে খুলে আবার পার্শ্ববর্তী কার্বনে আবার ইলেকট্রন দান করে দিবে, তখন এই গঠনটা দাঁড়ালো, এটা উভমুখী, এটা উভমুখী। তাহলে এখন এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে আগে থেকে, এখানে দ্বিবন্ধন তৈরি হলো, এখানে আবার ইলেকট্রন খুলে এখানে ঋণাত্মক হয়ে গেল, আর এখানে এর দ্বিবন্ধন হয়ে আছে, এখানে অক্সিজেন ধনাত্মক চার্জ। এখন ওই কার্বন আবার তার পার্শ্ববর্তী কার্বনে দ্বিবন্ধন করার জন্য ইলেকট্রন চাপ সৃষ্টি করবে, অর্থাৎ এই জায়গাটাতে আবার ইলেকট্রন চাপ সৃষ্টি করবে। সুতরাং এই জায়গাটা তখন
এখানে এই বন্ধন তৈরি হয়েছে, এখানে বন্ধন তৈরি হলো। এখন এখানে যখন এই বন্ধন তৈরি হবে তখন এই ইলেকট্রন আবার অক্সিজেন উইথড্র করে নেবে, কারণ এখানে যখন দ্বিবন্ধন তৈরি করবে এখানে কার্বনের পঞ্চম যোজি হয়ে যাবে, যেটা কার্বন চতুর্যোজি, কার্বন ওখানে পঞ্চম যোজি হয়ে থাকতে পারবে না, তখন অক্সিজেন আবার ইলেকট্রন তার ফেরত নিয়ে নেবে, অর্থাৎ অক্সিজেন তখন আবার আগের মতো হয়ে যাবে, এই ধরনের হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখতে পারি রেজোনেন্স গঠন। দিস ইজ দ্য রেজোনেন্স স্ট্রাকচার, হাইব্রিড গঠন। এখন এই অক্সিজেন কাছ থেকে যখন এই প্রোটন হিসাবে একটা দান করে দেয়, এই হাইড্রোজেন যখন প্রোটন হিসাবে চলে যায় তখন এটা হয়ে যাবে ফিনেট আয়ন। ফিনেট অর্থাৎ সোডিয়াম ফিনেট। এই ফিনেট হওয়াতে এখন স্বভাবত এখানে অ্যালকালির সঙ্গে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা হয়ে যাবে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট একটা লবণ হয়ে যাবে, অপরদিকে এই হাইড্রোক্সাইড ওই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করে এখানে ওয়াটারে রূপান্তর হবে। এইভাবে আমরা এই সমস্ত গঠন থেকে আমরা বুঝতে পারবো যে ফিনল একটা প্রোটন দানের মাধ্যমে সে ফিনেট আয়ন গঠন করে, সুতরাং সে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ উৎপন্ন করে, এটা হলো সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট লবণ উৎপন্ন করবে। অতএব হাইড্রোক্সিল গ্রুপ ইন benzene ring behaves as orthoparadirecting. At the same time, due to formation of finite ion, it will be acidic in nature. অতএব ফিনল ইজ অ্যাসিডিক ইন ক্যারেক্টার। এইভাবে আমরা ফিনলের অম্লত্ব ব্যাখ্যা করতে পারি। শুধু অম্লত্ব ব্যাখ্যাই না, ফিনলের মধ্যে আমরা দেখতেছি এই 1, এখান থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, অর্থাৎ 1 6 এবং 1 2 অর্থ পজিশনে, অর্থ এবং 1 4 দ্যাট ইজ 1 4 প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং ইলেকট্রো সাবস্টিটিউশন ই প্লাসগুলো, অর্থাৎ যারা ইলেকট্রনকে ভালোবাসবে, যেমন ক্লোরোনিয়াম, তারপরে নাইট্রোনিয়াম, অপরদিকে সালফোনিয়াম এবং ব্রোমোনিয়াম ইত্যাদি ইলেকট্রোফাইল, আর অনেক আছে। ইলেকট্রোফাইলগুলো অর্থপ্যারা ডাইরেক্টিংয়ে, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে তারা এই ই প্লাসগুলো অর্থাৎ ইলেকট্রোফাইলগুলো অর্থ এবং প্যারাতে এসে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। অথচ অ্যালকাইল হ্যালাইডগুলো তারা যখন বিক্রিয়া করে এটা এই হ্যালাইড হয়ে যায়, এটা কার্বনিয়াম আয়ন হয়ে যায়। সুতরাং এর সঙ্গে বিক্রিয়া করাইলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যায়। আইএ কেন্দ্রাকোষে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, আর অ্যালকাইল হ্যালাইডগুলো অ্যাসেন্ড বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া প্রদর্শন করে। এই হলো অ্যালিফেটিক হাইড্রোক্সিল গ্রুপ এবং ফিনোলিক হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে পার্থক্য।
এখন আমরা এই ফিনল অর্থাৎ কার্বলিক অ্যাসিড কিভাবে আমরা প্রস্তুত করব, কিভাবে তৈরি করব। তাহলে এখানে আমাদের যদি প্রশ্ন করা হয়, হোয়াই ফিনল ইজ অ্যাসিডিক ইন ক্যারেক্টার অ্যান্ড হাইড্রোক্সিল গ্রুপ ইন অ্যালিফেটিক in alcoholic character, and why phenol undergo the electrophilic substitution reaction but aliphatic halide বা aliphatic halides are undergo the nucleophilic substitution reaction। এই হলো এবং ফিনলের ওয়েজমূলক অর্থপ্যারা ডাইরেক্টিং। অর্থ এবং প্যারা স্থানে তার আগমনকারী গ্রুপকে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে, সেগুলো হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবার চলে যাই আমরা এই ফিনল কিভাবে আমরা প্রস্তুত করব। ফিনল প্রস্তুত করার জন্য আমরা যদি বেনজিনকে বাছাই করি, বেনজিন একে যদি আমরা ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড ও তাপ দিব, অর্থাৎ যেটাকে বলা হয় ক্লোরিনেশন, তাহলে এ বিক্রিয়া ঘটবে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে হয়ে যাবে অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিন এবং মিথাইল ক্লোরাইড এবং বেনজাল ক্লোরাইডের মধ্যে অনেক পার্থক্য। এই অ্যালিফেটিকগুলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া প্রদর্শন করে SN1 SN2 বিক্রিয়া, আর এ বেনজিন রিংয়ের সঙ্গে যে কার্বন আছে, ক্লোরিন আছে, এর বন্ধনটা অত্যধিক সুদৃঢ়, এই জন্য এরা SN বিক্রিয়া প্রদর্শন করতে পারবে না, কারণ কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ধনটা খুবই মজবুত এবং এটা sp2 সংকরণ। সুতরাং এটা SN বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করবে না। কিন্তু বিশেষ অবস্থায়, যেমন একে যদি বিশেষ অবস্থায় অর্থাৎ 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 150 অ্যাটমসফিয়ার চাপে এর সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটানো হয়, তবে ব্যতিক্রমধর্মী বিক্রিয়া হবে, দ্যাট ইজ সোডিয়াম ফিনেট উৎপন্ন করবে। সোডিয়াম ফিনেট। এখন এই সোডিয়াম ফিনেটকে অ্যাসিডিফাই করলে অর্থাৎ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে, আদ্র বিশ্লেষণ করলে এটা তখন ফিনলে রূপান্তর হবে। এখন এখানে HCl হলে এদিকে সোডিয়াম ক্লোরাইড, এই হয়ে যাবে ফেনল। এটাকে বলা হয় ডাউ প্রণালী। এই ডাউ প্রণালীর মাধ্যমে ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপন্ন করা হয় বিশেষ অবস্থায়, কারণ ক্লোরোবেনজিন এরা নিউক্লিয়াস প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না, কিন্তু বিশেষ অবস্থায় এই বিক্রিয়াটা করাইলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে ফেনল উৎপন্ন করে, এবং এই পদ্ধতিকে বলা হয় ডাউ প্রণালী। ডাউ প্রণালীর মাধ্যমে ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপাদন করা যায়। এই হলো একটা সংশ্লেষণ প্রণালী। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল প্রণালীতে আলকাত্রা থেকে আংশিক পাতনের মাধ্যমে ফিনল উৎপাদন করা যায়। এবার আমরা এটা যে ফিনল, তার কতগুলো পরীক্ষা আছে, টেস্ট ফর ফিনল। প্রথম টেস্টটা, আমরা যদি ফিনলের সঙ্গে
সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দ্রবণ, সদ্য প্রস্তুত নিরপেক্ষ নিউট্রাল ফেরিক ক্লোরাইড দ্রবণ চালনা করি, তাহলে দেখা যাবে একটা ফিনেট উৎপন্ন করে এর কাছে আয়রন যুক্ত হবে। যেহেতু আয়রন এখানে কাছে +3 আছে, তাহলে দুটো আয়রন 6টা ফিনেটের সঙ্গে যুক্ত হয়ে এদিকে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ ডাইফেরিক হেক্সাফিনেট। হেক্সাফিনেট একটা জটিল যৌগ, যেটা রং হবে বেগুনি বর্ণ, অর্থাৎ বেগুনি বর্ণের ডাইফেরিক হেক্সাফিনেটের জটিল যৌগ পাওয়া যাবে। এই হলো। এখন এখানে যদি আমরা 2 দিই, তাহলে দুটো আয়রন, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, অর্থাৎ ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের দ্রবণ পাওয়া যাবে। এই সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দ্রবণের মাধ্যমে, এবং সদ্য প্রস্তুত মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড, এবং দিস সলিউশন মাস্ট বি নিউট্রাল। তাই বলা হচ্ছে, when phenol passing through freshly prepared neutral ferric chloride solution, then diferric hexafinate এর কমপ্লেক্স কম্পাউন্ড এর ভায়োলেট কালার উৎপন্ন করবে। এর সাহায্যে আমরা ফেনল শনাক্ত করতে পারি। এছাড়াও যদি ব্রোমিন দ্রবণ চালনা করা হয়, তাহলে যেহেতু অর্থপ্যারা স্থানে তার প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে, এবং এই ব্রোমিন এখানে ব্রোমাইড এবং ব্রোমোনিয়াম হিসেবে আছে। এই ব্রোমোনিয়াম এই অর্থপ্যারা জায়গাগুলোতে অর্থতে যেহেতু এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ হয়, এই হাইড্রোজেন এই জায়গাগুলো থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে এইদিকে হাইড্রোব্রোমিক অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেনগুলো পজিটিভ হিসাবে চলে যায়, এখানে নেগেটিভ উৎপন্ন করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, যা ব্রোমিন দ্রবণের বাধাবী বর্ণকে বিবর্ণ করে দেবে। তাহলে আমরা যদি ফেনলের দ্রবণে ব্রোমিন দ্রবণ চালনা করি, তাহলে 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর স্থানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের বর্ণহীন দ্রবণ পাওয়া যাবে। এটাও হলো ফেনল শনাক্তকরণের একটা উপযুক্ত পরীক্ষা। এছাড়াও আরেকটি পরীক্ষা আছে, যে পরীক্ষাটি খুবই একটা ম্যাজিকের মতো পরীক্ষা। সেটা হলো লিবারম্যান টেস্ট। লিবারম্যান পরীক্ষা, এই
পরীক্ষার সাহায্যে আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। এই পরীক্ষাটি হলো ফিনলকে সোডিয়াম নাইট্রাইট in presence of sulfuric acid, then sodium nitrate will be formed sodium nitrous acid, তাপ দেওয়া হবে, তখন এই প্যারা পজিশনে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই জায়গাটাতে নাইট্রোসোফেনলের লাল বর্ণের দ্রবণ পাওয়া যাবে। এখন এখান থেকে পানি এবং সোডিয়াম ইত্যাদি বের হয়ে আসবে। এই নাইট্রোসোফেনল অতঃপর এটাকে দ্রবণ করলে পানি দ্বারা বিশ্লেষিত করলে এটা তখন এই অবস্থায় রূপান্তর হবে। এই অবস্থায় রূপান্তর হবে, অর্থাৎ এই হাইড্রোজেন শিফট হয়ে এখানে OH দিস, এটা তখন ইন্ডোফিনল, অর্থাৎ এটা হয়ে যাবে নীল বর্ণ ধারণ করবে, নীল বর্ণের দ্রবণ। এটা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে এটা তখন এই যৌগটা এই যৌগ আবার অতিরিক্ত ফেনল, একটি অণু ফেনলের সঙ্গে অর্থ পজিশনে এই পানি মুক্ত করে এক অণু পানি অপসারণ করে এই অর্থ পজিশনে আরেকটি অণুকে সংযুক্ত করে ইন্ডোফিনল ইন্ডোফিনলের নীল বর্ণের দ্রবণ পাওয়া যাবে। এখন এটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করালে এটা তখন এই জায়গাটাতে ফিনক্সাইড সোডিয়াম ফেনক্সাইডের লাল বর্ণের দ্রবণ পাওয়া যাবে, ইন্ডোফিনল, সোডিয়ামের ইন্ডোফিনল। এই পরীক্ষাটাকে হচ্ছে লেবারবন পরীক্ষা। এই পরীক্ষার শুরুতে সোডিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোসোফেনল এর লাল বর্ণের দ্রবণ, অতএব পানি দ্বারা উৎপন্ন করলে এটা নীল বর্ণের ইন্ডোফিনল পাওয়া যাবে।
এই ইন্ডোফিনল অতঃপর নীলটা লাল হয়ে যাবে, আবার এখানে আরেক ফিনলের সঙ্গে বিক্রিয়া করে ইহা আবার নীল বর্ণে রূপান্তরিত হবে। অতঃপর এই আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইন্ডোফিনলের একটি আয়নিক যৌগ পাওয়া যাবে। এই পরীক্ষাটাকে বলা হয় লিবারম্যান পরীক্ষা। এই লিবারম্যান পরীক্ষার সাহায্যে ফেনল শনাক্তকরণ করা যায়। তাহলে ফেনল শনাক্তকরণের জন্য দুটি পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো সদ্য প্রস্তুত নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন অ্যান্ড ব্রোমিন দ্রবণ। এছাড়াও লিবারম্যান পরীক্ষার সাহায্যেও আমরা ফেনল শনাক্ত করতে পারি। সর্বশেষ সোডিয়াম ইন্ডোফিনলের নীল বর্ণের দ্রবণ